আপনিই বলুন বাবা, এমন সম্পর্কের কোনো ভবিষ্যৎ আছে? মাও তো আমায় পছন্দ করে না, আজ পর্যন্ত নিজের ছেলের বউ হিসেবে মেনে নেয়নি। তার চেয়ে ভালো নয় কি আমাদের ছাড়াছাড়ি হয়ে যাওয়া? আমি মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে, আপনাদের মতো হাই ক্লাস ঘরের বউ হওয়ার যোগ্য না আমি। আমি চলে যাওয়ার পর আপনাদের ক্লাস অনুযায়ী একজন মেয়ের সাথে আপনাদের ছেলের বিয়ে দিয়েন। প্লিজ বাবা, আমাকে এমন কোনো অনুরোধ করবেন না যেটা আমি রাখতে পারবো না। আমি নিজের বাবার অনুরোধ রাখতে না পারলেও এতটা কষ্ট পাবো না, যতটা না আপনারটা রাখতে না পারলে পাবো। মিস্টার তালুকদার আরও কিছু বলতে চাইলে এবার মুখ খুলে আবরার। সে বিনীতভাবে বলে, আমার বোন আমার বাবার জন্য বোঝা হলেও তার ভাইয়ের জন্য কিন্তু বোঝা নয়। তার সাথে কি কি হয়েছে সেটা আপনারা একই বাড়িতে থাকে না জানলেও আমি কিন্তু কিছুটা হলেও জানি। তাই আমিও চাচ্ছি না তাকে এই লোক দেখানো সম্পর্কে বেঁধে রাখতে। ডিভোর্সটা মিউচুয়ালি হোক, আমার বোনও মুক্তি পাক এই সম্পর্ক থেকে, আর আপনাদের ছেলেও। তারপর না হয় আপনারা আপনাদের ছেলের জন্য উচ্চ বংশের মেয়ে নিয়ে আসবেন। আমি নিচু বংশের অযোগ্য বোনকে আমার বাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছি। আবরারের কথা শুনে মিস্টার তালুকদার বুঝতে পারেন তার পিঠ পেছনে এমন অনেক কিছুই হানিয়াকে সহ্য করতে হয়েছে, যার কারণে মেয়েটা আজ নিজের তালাক পর্যন্ত চাইছে। মিস্টার তালুকদার হানিয়াকে বলার মতো আর কিছুই পান না। রোজি বেগম আর কুলসুম এসে হানিয়াকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কান্না করে। হানিও এবার নিজেকে ধরে রাখতে পারে না, সেও তাদের জড়িয়ে ধরে কান্না করে দেয়। তারপর স্পর্শকে কিছুক্ষণ জড়িয়ে ধরে আবরারের কাছে এসে পড়ে। জাবিয়ানের দিকে ভুলেও তাকায় না। জাবিয়ান চাতক পাখি নেয় হানিয়ার দিকে তাকিয়ে আছে, সুযোগ খুঁজছে একটা হানিয়ার সাথে কথা বলার জন্য, কিন্তু ব্যর্থ হচ্ছে বারবার। যখন দেখলো হানিয়া তার ভাইয়ের হাত ধরে তালুকদার বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে, তখন আর অপেক্ষা না করে দৌড়ে হানিয়ার সামনে এসে দাঁড়ায়। হাত বাড়িয়ে হানিয়াকে স্পর্শ করতে চাইলে হানিয়ার সামনে এসে দাঁড়ায় আবরার। কঠোর গলায় জাবিয়ানকে বলে, ভুলেও আমার বোনের দিকে হাত বাড়ানোর চেষ্টা করবেন না। জাবিয়ান, এতদিন হানিয়া একা ছিল তাই তার সাথে এত কিছু করতে পেরেছেন, কিন্তু এখন তার ভাই আছে তার সাথে। বোকা বোন আমার যদি আগেই এসব আমাকে জানাতো, তাহলে কবেই না তাকে এই সম্পর্ক থেকে মুক্ত করে আমার কাছে নিয়ে যেতাম। যাই হোক, সরে দাঁড়ান আমাদের সামনে থেকে। আমাদের বাড়ির রাজকন্যাকে আমি আমার বাড়িতে নিয়ে যাচ্ছি চিরকালের জন্য। ডিভোর্সের ব্যাপারটা আপনাদের দিক থেকে না হলে আমরা পাঠিয়ে দিব পেপারস। জাবিয়ান তাও সরে দাঁড়ায় না, নাছোড়বান্দার মতো সেখানেই দাঁড়িয়ে থাকে। হানিয়া তাকে সরতে না দেখে মিস্টার তালুকদারকে বলে, বাবা, আপনার ছেলেকে সরে যেতে বলুন। আমি এই শেষ বেলায় কোনো ঝামেলা যাচ্ছি না। মিস্টার তালুকদার ভীষণ ভেঙে পড়েছেন। একদিকে মৃত মেয়েকে আবারও ফিরে পাওয়ার খুশি, অন্যদিকে মেয়ের মতো আরেক মেয়ের চিরবিদায়। সে ধীর গলায় বলে, জাভিয়ান, সরে আসো। হানিয়াকে যেতে দাও, আর ঝামেলা করো না। বাবা, ও যা বলছি তাই করো, এটা আমার আদেশ। মিস্টার তালুকদার কিছুটা জোরে কথাগুলো বলে। জাবিয়ান সরে দাঁড়ায় হানিয়াদের সামনে থেকে। হানিয়া যাওয়ার আগে একটা কথাই বলে, মুখের কথা আর বন্দুকের গুলি বুঝে শুনে ব্যবহার করতে হয়। এ দুটো একবার বের হয়ে গেলে আর ফিরিয়ে নেওয়া যায় না। কথাটা মনে রেখে ভবিষ্যতের সঙ্গিনীর সাথে জীবনযাপন করবেন, দেখবেন আপনার চেয়ে সুখী আর কেউ নেই। দোয়া রইল আপনার জন্য, অন্য কাউকে নিয়ে সুখের সংসার হোক আপনার। চোখে পানি ছলছল করছে, কিন্তু মুখে একটা সুন্দর হাসি নিয়ে কথাগুলো বলে বের হয় হানিয়া। জাবিয়া নির্বাক হয়ে যায় কথাগুলো শুনে, বলার মতো কোনো মুখ নেই আজ তার। হানিয়া চলে যায় তার ভাইয়ের সাথে। যে তালুকদার বাড়িতে আজ খুশিদের মেলা বসানোর কথা ছিল, সেখানে আজ বিষাদেরা নিজেদের পসরা সাজিয়ে বসেছে। হানিয়া তালুকদার বাড়ি থেকে বের হয়ে আবরারের আনা গাড়িতে বসে কান্নায় ভেঙে পড়ে। হাউমাউ করে কান্না করছে। বিয়েটা তাকে জোর করে দেওয়া হলেও পরবর্তীতে সে সবটা মেনে নিয়ে জাভিয়ানের সাথে সংসার করতে চেয়েছিল, কিন্তু ভাগ্য তার এবারও সাথ দিল না। এক আকাশ পরিমাণ কষ্ট নিয়ে আজ সে এই সংসার আর জাভিয়ানকে ত্যাগ করে চিরদিনের জন্য চলে যাচ্ছে। সে ভেবে পায় না তার প্রাপ্তির খাতা বরাবর কেন শূন্যতা প্রতীয়মান হয়।
কেন তার চাওয়া জিনিসগুলো স্থায়ী হয়ে তার সাথে থাকে না। এই সব কোনো এই সব কেনর কোনো উত্তর তার কাছে নেই। আবরার বোনের পাশে বসে তাকে আগলে নেয়। সব সময় হাসি খুশি থাকা বোনটার এমন কান্না আবরার মেনে নিতে পারছে না। তার এতদিনের জানা সব ভুল। হানিয়া সুখী ছিল না জাভিয়ানের সাথে, বরং এই কয়েকটা মাস থেকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়েছে। হানিয়া তাকে জাভিয়ানের কুকীর্তি সম্পর্কে কিছুই বলেনি, বলতে চায়নি অবশ্য। সে এসব জানতে পেরেছে ইনায়ের কাছ থেকে। তারপর থেকে সে নিচের ভেতরে ভেতরেই হাজারবার মরণ যন্ত্রণা ভোগ করেছে। তার জন্য তার আদরের বোনের আজ এই করুণ অবস্থা। তার কর্মফল তার বোনকে ভোগ করতে হয়েছে। কিন্তু আসলেই কি এখানে আবরারের দোষ ছিল? আবরারের গাড়ি এসে থামে 12 তলার একটা অ্যাপার্টমেন্টের সামনে। এর 6ষ্ঠ তলায় হানিয়ারা থাকে। আবরার গাড়ি থেকে নেমে হানিয়াকে বের করে, তারপর বোনকে ধরে ধরে বাসায় নিয়ে যেতে থাকে। অতিরিক্ত কান্না ও কয়েকদিন খাওয়ায় অনিয়ম হওয়ায় হানিয়া অসুস্থ হয়ে পড়েছে অনেকটা। গাড়িতে হাউমাউ করে কান্না করার জন্য মাথার ব্যথাটা আবার শুরু হয়েছে। আবরার কলিং বেল দিয়ে মিসেস মির্জা দরজা খুলে দেন। তারা কেউই আবরার আর হানিয়ার আগমনের কথা জানতো না। মিসেস মির্জা তাদের জায়গা করে দেয় ভেতরে প্রবেশ করার জন্য। মিস্টার মির্জা তখন ড্রয়িং রুমেই বসেছিলেন। সেও বেশ অবাক হয়েছে এই অসময়ে ছেলেমেয়ের আগমনে। আবরার তাদের সাথে কোনো বাক্য বিনিময় না করেই হানিয়াকে নিয়ে তার ঘরে চলে যায়। হানিয়াকে বোরখা খুলে ফ্রেশ হতে বলে, বের হয়ে আসে রুম থেকে। ড্রয়িং রুমে এসে বাবা মায়ের সামনে দাঁড়িয়ে বলে, আমার বোনকে আমি খুবই শীঘ্রই এখান থেকে নিয়ে যাব। ততদিন ওর দায়িত্ব তোমাদের উপর দিয়ে গেলাম। বলতে পারো আমার আমানতও তোমাদের কাছে। আমানতের খেয়ানত করবে না আশা করি। মিস্টার অ্যান্ড মিসেস মির্জার ছেলের এমন কথা শুনে অবাক হয়ে যায়। তাদের মেয়েকে নাকি তাদের কাছে আমানত স্বরূপ রেখে যাচ্ছে তাদেরই ছেলে। মিস্টার মির্জা এবার একটু রাগী কণ্ঠে জিজ্ঞাসা করেন, মানে কি এসবে? আমাদের মেয়েকে তুমি আমাদের কাছেই আমানত স্বরূপ রেখে যাচ্ছ? মস্করা করছো তুমি আমাদের সাথে? আর হানিয়ার চোখ মুখ অমন লাগছিল কেন? আর তুমি বা ওকে পেলে কিভাবে? হানিয়ারা 3 ভাই বোনই তাদের বাবাকে ভীষণ ভয় পায় ছোট থেকে। কিন্তু আজ আবরারের মাঝে সে ভয়টা কাজ করছে না। তার মন চাইছে বাবাকে কয়েকটা কড়া কথা শুনিয়ে দিতে, কিন্তু সে সেটা করে না। হাজার ভুল করুক মিস্টার মির্জা, কিন্তু সে তাদের বাবা। আবরার তার কথায় পাত্তা না দিয়ে বলে, আমি ওকে এই বাড়ি থেকে নিয়ে এসেছি চিরদিনের জন্য। খুবই শীঘ্রই ওর আর জাবিয়ানের ডিভোর্সও হতে চলেছে। শুধু এইটুকু জেনে রাখো, কেন হচ্ছে তা বললে না তুমি বিশ্বাস করবে আর না সহ্য করতে পারবে। আর আমানত বলার কারণ, পড়াশোনার বারবার পিছিয়ে থাকা হানিয়া তো তোমাদের কাছে সব সময় বোঝা লাগতো। তাই আমি আমার বোনের জন্য অন্য জায়গায় নিয়ে যাওয়ার পর্যন্ত ও এখানেই থাকবে, কিন্তু তোমাদের মেয়ে হিসেবে না, আমার দেয়া আমানত স্বরূপ। আশা করি বুঝতে পেরেছ। আর এই বিষয় নিয়ে হানিয়াকে কোনো প্রশ্ন করবে না। আমার বোন অনেক কিছু সহ্য করেছে, তাই আমি তোমাদের কাছে অনুরোধ করছি যে কয়টা দিন ও এই বাসায় থাকবে ওই কয়টা দিন একটু কষ্ট সহ্য করো, ওকে? লাস্টের কথাগুলো বলতে বলতে আবরারের চোখে পানি এসে পড়ে, কিন্তু সেদিকে সেগুলোকে নিচের ভেতরে চেপে রাখে। আবরার নিচের কথা শেষ করে হানিয়ার রুমের সামনে এসে দরজায় নক করে। হানিয়া তাকে ভেতরে যেতে বললে সে ভেতরে প্রবেশ করে। এদিকে তাদের বাবা মা হতভম্ব হয়ে আবরারের কথা শুনে। তারা বুঝতে পারছে না কি এমন হয়েছে হানিয়ার সাথে, যার জেরে আবার তার ডিভোর্স পর্যন্ত গড়াতে চাচ্ছে। মিস্টার মির্জা নিচের রুমে গিয়ে মিস্টার তালুকদারকে ফোন লাগায়। মিস্টার তালুকদার তখন ফোন ধরার মতো মানসিক অবস্থা না থাকায় সে ফোনটা ধরে না। মিস্টার মির্জা অনেকবার তাকে কল দেয়, কিন্তু সে রিসিভ করে না কোনো কল। তারপর সে জাভিয়ানকে ফোন লাগায়, কিন্তু তার ফোনও বন্ধ বলছে।
বন্ধ বলবে নাই বা কেন? জাভিয়ানের ফোনের যে অকাল মৃত্যু হয়েছে, তালুকদার বাড়ির পরিবেশে আজ কেমন একটা যেন। কয়েকজনের মনের খুশিরা দোলা দিচ্ছে তো কয়েকজন দুঃখ বিলাস করছে। মিসেস তালুকদার ও সোহার মনে খুশিরা মেলা বসিয়েছে। অকৃতজ্ঞ মিসেস তালুকদার হানিয়ার চলে যাওয়ায় বেশ খুশি হয়েছে। এবার সে নিজের ছেলের সাথে ভাগ্নিকে বিয়ে দিতে পারবেন। অথচ এই অযোগ্য মিডল ক্লাস মেয়েটাই যে তার মেয়েকে সুস্থ সবল করে দিতে তাদের কাছে ফিরিয়ে দিয়েছে, সেটার জন্য তার বিন্দুমাত্র কৃতজ্ঞতা নেই। তারা দুজন ব্যতীত বাড়ির সকলের মনটা আজ ভয়াবহ রকমে বাজে। খারাপ হবে নাই বা কেন? বাড়ির সবচেয়ে চঞ্চল নিবেদিত প্রাঞ্চে আজ চিরদিনের জন্য বিদায় নিয়েছে। মিস্টার তালুকদার হানিয়া চলে যাওয়ার পরপরই নিজের স্টাডি রুমের দৌড় লাগিয়ে বসে আছেন। রোজি বেগমও নিচের ঘরে দরজা লাগিয়ে কান্না করছেন। কুলসুমেরও একই অবস্থা। বাদবাকি রইল হানিয়ার জীবনের এক সময়ের সবচেয়ে কাছের মানুষ, মনের মানুষ। তার অবস্থান বাড়ির কারোর খেয়াল নেই। সে নিজের রুমের দরজা বন্ধ করে বসে আছে। মিসেস তালুকদার কয়েকবার তার দরজায় নক করলেও জাভিয়ান কোনো রেসপন্স না করায় সে নিরাশ হয়ে নিচের রুমে চলে যায়। জাভিয়ান অশ্রুসিক্ত চোখে ফ্লোরে বসে আছে। হাতে তার একটা ভাঙা ফটো অ্যালবাম। সেখানে একজন রমণীর হাস্যোজ্জ্বল ছেঁড়া ছবি। ছবিটা তার আর হানিয়ার বিয়ের ছবি ছিল। হানিয়াই কাল ছবিটা ছিঁড়ে ফেলেছে। জাভিয়ানের সাথে নিজেকে আর কোথাও বেঁধে রাখতে ইচ্ছুক নয় যে সেই ছবিটাও যেন সেই কথাই বলছে। জাভিয়ানের এখন নিজের প্রতি ভীষণ আফসোস হচ্ছে। যদি একবার সবটা নিজে থেকে যাচাই বাছাই করতো তাহলে হানিয়া হয়তো আজ তার সাথে থাকতো। জাভিয়ান এখন যেদিকেই তাকাচ্ছে সেদিকে অন্ধকার দেখছে। হানিয়াকে নিজের জীবনে বা এই সংসারে ফিরিয়ে আনার কোনো উপায় দেখছে না। সে নিজেই সব রাস্তা বন্ধ করে দিয়েছে। কার কাছে যাবে জাভিয়ান? কার কাছে গেলে হানিয়াকে ফিরে পাবে সে? আবরার হানিয়ার কাছ থেকে বিদায় নিয়ে আবারও রওনা দিয়েছে রাজশাহীর উদ্দেশ্যে। হুট করে হানিয়া তাকে ঢাকায় আসতে বলায় অফিস থেকে 2 দিনের ছুটি নিয়ে এসেছে। আসা যাওয়া করতেই তার একদিনের বেশি সময় লেগে যাবে। আবরার চাচ্ছে হানিয়াকে নিয়ে রাজশাহীতে একেবারে শিফট করতে। তার বাবাই যথেষ্ট হানিয়ার জীবনটা বিষিয়ে দিতে। সেটা আবরার খুব ভালো করে জানে এবং মানেও। আসার সময় আবারও বলে এসেছে বাবা মাকে হানিয়াকে যাতে এসব বিষয় নিয়ে কোনো জেরা বা প্রশ্ন না করে। মাঝে কেটে যায় 2 দিন। হানিয়া নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছে সব কিছু থেকে। সব কিছু তার কাছে বিষাক্ত লাগছে। জীবনের প্রথম ভালোবাসার মানুষটির থেকে সীমাহীন কষ্ট আর ধোঁকা পেয়ে সে কিছুতেই নিজেকে সামলাতে পারছে না। ইনায়া আজ এসেছে তাকে নিয়ে বাহিরে যাবে বলে। আইডিয়াটা আবরারই তাকে দিয়েছে। ইনায়া সকাল সকাল হানিয়াদের বাসায় এসে জোর করে তাকে কলেজে নিয়ে যায়। 2টো ক্লাস শেষ হওয়ার পর 15 মিনিটের ব্রেক দেওয়া হয়। তারপর আসে আদিয়াত। আদিয়াত ইনায়ার কাছ থেকে সবটাই জানতে পেরেছে। ক্লাসে ঢুকে সে হানিয়ার দিকে তাকায়। হানিয়ার মলিন মুখটা তার বুকে খুবই সূক্ষ্ম একটা পীড়া দেয়। তার হাস্যোজ্জ্বল মুখটা আজ অনেক মিস করছে আদিয়াত। ক্লাস চলাকালীন পুরোটার সময় আদিয়াত লুকিয়ে চুরিয়ে হানিয়াকে দেখেছে। ক্লাসের সময় শেষ হয়ে যাওয়ার পর আদিয়াত শেষবারের মতো হানিয়াকে দেখে ক্লাসরুম থেকে বের হয়ে যায়। ইনায়া তার স্বভাব অনুযায়ী বকবক করছে। কথা বলতে বলতে তারা কলেজের বাহিরে চলে আসে। ইনায়া আজ ঠিক করেছিল হানিয়াকে নিয়ে বিকেল পর্যন্ত ঘুরবে, তারপর বাসায় যাবে। কিন্তু তার সেই প্ল্যানে এক বালতি পানি ঠেলে দাঁড়িয়ে আছে তারই প্রিয়তম স্বামী। ডাক্তার এহসানের আজ ডিউটি না থাকায় ইনায়াকে নিয়ে ঘোরার ইচ্ছে পোষণ করে। ইনায়া তাকে একটা ধমক দিয়ে বাসায় পাঠিয়ে দিতে চাইলে হানিয়া উল্টো তাকে ধমকিয়ে এহসানের সাথে পাঠিয়ে দেয় ঘুরতে। ডাক্তার এহসান তাকেও তাদের সাথে যাওয়ার অফার করলে হানিয়া তা নাকচ করে দেয়। তারা স্বামী স্ত্রীর ব্যক্তিগত সময়ে তার না যাওয়াই উচিত বলে সে মনে করেছে। ইনায়া তাকে জোর করলে হানিয়া মিথ্যা অজুহাত দিয়ে তাদের থেকে বিদায় নিয়ে বাস স্ট্যান্ডের দিকে হাঁটা দেয়। আনমনে রাস্তায় হাঁটছিল ইনায়া, তখনই তার সামনে এসে উপস্থিত হয় একজন।
হানিয়া চোখ তুলে তার দিকে তাকালে দেখতে পায় তার একসময়ের প্রিয় মানুষটি এসে উপস্থিত হয়েছে তার সামনে। এলোমেলো জাভিয়ানকে দেখে হানিয়ার কপালে কয়েকটা ভাঁজ পড়ে। তাও সে জাভিয়ানকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে জাভিয়ান তার হাত ধরে আটকে দেয়। অস্থির কণ্ঠে জাভিয়ান তাকে বলে, হানি, একটু কথা শোনো প্লিজ। একটু কথা বলার সুযোগ দাও আমায়। হানিয়ার ভেতরটা কষ্ট ও রাগে ফেটে গেল, উপরে একদমই শান্ত। হানিয়ার শান্ত কণ্ঠে জাভিয়ানকে বলে, হাত ছাড়বেন নাকি চেঁচিয়ে লোক জড়ো করবো? হ্যাঁ, জাভিয়ান হাতটা তো ছাড়ি না, বরং আরো শক্ত করে চেপে ধরে বলে, না, ছাড়বো না। আমার কথাটা একটু শুনো। আমার ভেতরটা ফেটে যাচ্ছে তোমার সাথে কথা বলার জন্য। হাত ছাড়ুন মিস্টার তালুকদার। হানি, হানিয়া এবার নিচের ভেতরে রাগটা আর চেপে রাখতে পারে না। ঝটকা দিয়ে নিচের হাত জাভিয়ানের থেকে ছাড়িয়ে নিয়ে হাঁটা দেয়। জাভিয়ান দৌড়ে তার কাছে আবার হাত টেনে ধরলে হানিয়া এবার তার দিকে ফিরে কষিয়ে একটা থাপ্পড় লাগায়। চিৎকার করে বলতে থাকে, আমার কাছে কি, হ্যাঁ, শান্তি দেবেন না আমায় আপনি একটু? এবার কি মরে গেলে আর তারপর শান্তি পাবো? বলেছি না আপনার সাথে কোনো সম্পর্ক নেই আমার। তাও এমন দেবদাস চেহারা নিয়ে আমার সামনে এসে কি প্রমাণ করতে চাচ্ছেন আপনি? আর কোনোদিন যদি আমার হাত ধরার দুঃসাহস দেখিয়েছেন তাহলে সেদিন সত্যি সত্যি লোক দিয়ে গণধোলাই খাওয়াবো। সময় থাকতে শুধরে যান মিস্টার তালুকদার। জাভিয়া নিচের বাম গালে হাত দিয়ে হাঁ করে হানিয়ার কথাগুলো শুনে হানিয়ার এমন রুদ্রাণী রূপ এসে আজও প্রথম দেখল। এ যেন এক নতুন হানিয়া, যাকে ভাঙা তো দূরের কথা, ছুতে গেলেই ঝলসে দিচ্ছে নিচের রূপ দ্বারা। ভাইয়া, হানিয়া সুইসাইড করেছে। কথাটা বলেই সোনিয়া হাউমাউ করে কেঁদে দেয়। আবরারের হাত থেকে ফোন পড়েছেতে নিলে সে কোনো মতে ফোনটা সামলে নেয়। আবরার ভাঙা গলায় বলে, শ্বাস চলছে নাকি? আর বলতে পারে না। কান্নাগুলো একদম কণ্ঠনালীতে এসে জমা হয়েছে। বোনটাকে বাঁচাতে পারল না বোধহয় আর। সমাচার তাদের আশেপাশের মানুষ বাঁচতে দিল না। সোনিয়া আবরারের প্রশ্ন শুনে আরও জোরে কেঁদে ওঠে। জোরের বোন তার, সেই বোনটা এতটা কষ্ট আর অবহেলা পেয়ে আজ এই পদক্ষেপ নিয়েছে, সেটা সোনিয়া একটু হলেও বুঝতে পারে। সে হানিয়ার নাকের কাছে তার 2 আঙুল এনে শ্বাস প্রশ্বাস চলছে কিনা চেক করে। চলছে শ্বাস, কিন্তু খুবই আস্তে। সোনিয়া নিজেকে সামলে বলে, ভাই, চলছে শ্বাস, কিন্তু অনেক আস্তে আস্তে ফেলছে। কথাটা বলে আবারও ডুকরে কেঁদে ওঠে সে। আবরার এবার ভেঙে পড়তে চায়। শুক্র শনিবার অফিস বন্ধ থাকায় সে রাজশাহী থেকে ঢাকায় ফিরছিল, কিন্তু ভোরবেলায় সোনিয়া তাকে অস্থির হয়ে কল লাগিয়ে জানায় হানিয়া কাল সন্ধ্যার পর থেকে রুম থেকে বের হয়নি। ফজরের নামাজ পড়ার জন্য সোনিয়া ডাকতে আসলে তখনও খুলে না। নামাজ শেষ করে সে আর তাদের মা আবারও দরজা ধাক্কায়। হানিয়াকে বলে দরজা খুলতে, কিন্তু তখনও খুলে না। এত করে তারা চিন্তায় পড়ে গেলে সোনিয়া ভাইকে কল লাগিয়ে ঘটনা জানায়। আবরার তৎক্ষণাৎ তাদের পাশের ফ্ল্যাটের একজন প্রতিবেশী আর দারোয়ানকে কল করে তাদের বাসায় এসে হানিয়ার দরজা ভাঙতে বলে। তারা তাই করে। দরজা ভাঙা শেষ হলে তারা উপস্থিত সকলে হানিয়ার নিস্তেজ শরীর আর রক্তে রঞ্জিত 2 হাত দেখে বুঝতে পারে হানিয়া কত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে। আবরার পুরোটা সময় লাইনে ছিল। এমন একটা সংবাদ পেয়ে এসি গাড়িতে বসেও ঘেমে একদম চুপসে গিয়েছে। বহু কষ্টে নিজেকে সামলে সোনিয়াকে বলে, অ্যাম্বুলেন্সে কল কর। আমি রাস্তায় আসছি। জ্যাম না থাকলে আমি ফিরে নিয়ে যাব। ততক্ষণে শ্বাস নেওয়া বন্ধ না করলেই হয়। কথাটা বলতে বলতে আবরারের চোখ বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। সোনিয়া কলটা কেটে অ্যাম্বুলেন্সে কল লাগায়। তার মা হানিয়ার পাশে বসে বিলাপ করে কাঁদছে। তাদের বাবা স্তব্ধ হয়ে হানিয়ার রুমের সামনে দাঁড়িয়ে আছে। সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না হানিয়া এত বড় একটা স্টেপ নিয়েছে। অ্যাম্বুলেন্স আসার আগে আবরার এসে পৌঁছায়। সে বাসার অনেকটা কাছাকাছি ছিল, আর এত সকালে জ্যাম না থাকায়
15 মিনিটে এসে পৌঁছে গিয়েছে। লিফটের সাহায্যে তাড়াতাড়ি করে নিজেদের ফ্ল্যাটের সামনে এসে পৌঁছালে দেখতে পায় তাদের বিল্ডিংয়ের অনেকেই তাদের ফ্ল্যাটে এসে ভিড় জমিয়েছে আর তাদের ফ্ল্যাটের দরজাটা হাঁ করে খোলা। আবরার চঞ্চল পায়ে বাসার ভেতর প্রবেশ করলে মানুষের গুঞ্জনের পাশাপাশি তার মায়ের আহাজারিও কানে এসে পৌঁছায়। আবরার কারো দিকে না তাকিয়ে হানিয়ার রুমে আসলে দেখতে পায় তার মা হানিয়ার একপাশে বসে কাঁদছে। কয়েকজন মহিলা তাকে ধরে রেখেছে। সোনিয়াও হানিয়ার পাশে বসে কাঁদছে। হানিয়ার দিকে নজর দিলে দেখতে পায় একদম শান্ত পুতুলের মতো ঘুমিয়ে আছে। তার দু হাত দুই দিকে রাখা এবং হাতে রক্তলাল কাপড় নজরে পড়ে। আবরার আরেকটু এগিয়ে আসলে দেখতে পায় হানিয়ার বেডের একপাশ ও ফ্লোরের অনেকটা অংশে রক্ত পড়ে আছে। ছোট থেকে আবরার আর হানিয়ার রক্ত দেখতে পেত না, ব্লাড ফোবিয়া আছে তাদের। কিন্তু আজ বোনের এত রক্ত দেখে আবরার ভয় পায় না, বরং নিজেকে দুনিয়ার সবচেয়ে বড় লুজার মনে হয়। বোনকে এই নষ্ট সমাজ থেকে রক্ষা না করতে পারার কারণে। না, সমাজ তো এখনো জানে না তার বোনের ডিভোর্সের কথা, বরং তাদের জন্মদাতা পিতাই এমনটা করেছে বলে তার মনে হচ্ছে। সে কাঁপা কাঁপা পায়ে হেঁটে হানিয়ার বেডের সামনে এসে এক হাঁটু গেড়ে বসে। বোনের কাঁধে হাত রাখলে অনুভব করে শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আবরার কান্নামাখা গলায় বোনের উদ্দেশ্যে বলে, আর একটু সহ্য করতি। আমি বলেছিলাম তোকে নিয়ে যাব এ বাড়ি থেকে, সবার থেকে দূরে নিয়ে যেতাম, যেখানে কেউ তোকে কষ্ট দিত না, নিজের স্বার্থের জন্য ব্যবহার করতো না। আর একটু অপেক্ষা কি করতে পারতিস না তুই? আবরারের প্রশ্নে কোনো জবাব আসে না। আবার আর সময় অপচয় না করে বসা থেকে দাঁড়িয়ে পড়ে তারপর আলতো করে হানিয়াকে কোলে তুলে নেয়। রুম থেকে বের হওয়ার সময় রুমের ভেতরে এক কর্নারে মিস্টার মির্জাকে নজরে পড়ে। তাকে উদ্দেশ্য করে বলে, আপনাদের মেয়ে না, আমার আমানত হিসাবে রেখে গিয়েছিলাম ওকে, তাও আজ ওর এই অবস্থা। আজ দ্বিতীয়বারের জন্য ওকে এই বাড়ি থেকে নিয়ে যাচ্ছি। বেঁচে থাকলে ওকে নিয়ে আমি আর সারা জীবনের জন্য এই শহর ত্যাগ করব, আর মরে গেলে ওর সাথে আমাকেও হারাবেন আপনারা, কথাটা মাথায় রাখবেন। কথাটা বলে আবরার গটগট করে চলেছে হানিয়াকে নিয়ে। সোনিয়াও দৌড় লাগায় ভাইয়ের পেছনে পেছনে। মিস্টার মির্জা তখনও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। হানিয়াকে হসপিটালে আনার পর ডাক্তাররা তাকে পরীক্ষা নিরীক্ষা করে জানান হানিয়ার শরীর থেকে প্রায় 60% রক্ত বের হয়ে গিয়েছে। আর সেই সাথে সে একটা বিশাল পরিমাণের ঘুমের ঔষধও নিয়েছে। কোনো ওষুধ প্রয়োজনের তুলনায় বেশি নিলে সেটা যে এক প্রকার বিষ হয়ে যায় তা আমরা সবাই জানি। ডাক্তাররা তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে বলছে জানান হানিয়াকে কম করে হলেও 6-8 ব্যাগ রক্ত দেওয়া লাগবে। হসপিটাল থেকে মাত্রই 2 ব্যাগ রক্তের ব্যবস্থা করা গেলেও বাকি রক্ত হানিয়ার পরিবারকে ব্যবস্থা করতে বলেন ডাক্তাররা। আবরার পাগলের মতো চেনা পরিচিত সকলের কাছে রক্তের কথা বলছে। এরই মধ্যে ইনায়াকে দেখা যায় দৌড়ে আসতে। গতকালের মতো আজও সে হানিয়াকে নিতে তাদের বাসায় গিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে তাদের প্রতিবেশীদের কাছ থেকে এই ঘটনা শুনে ছুটে এসেছে হসপিটালে। তার সাথে ডাক্তার এহসানও এসেছে। ইনায়া কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ করে ফেলেছে নিজের। আবরার তাদের দুজনকে হানিয়ার কন্ডিশন সম্পর্কে জানায়। তারা দুজনও সব জায়গায় খোঁজ করতে থাকে রক্তের। স্পর্শ নাস্তা করে ড্রয়িং রুমে বসেছে। তার মা আর সোহা তার সাথে বিভিন্ন বিষয়ে কথা বলছে। স্পর্শে তাদের দুজনকে কেন যেন ভালো লাগছে না। তারা নিজেদের মতোই বকবক করছে। এক পর্যায়ে তারা দুজনে স্পর্শের বিরক্তি টের পেয়ে উঠে পড়ে সেখান থেকে। তারা চলে গেলে তার বাবা আর মনি এসে তার পাশে বসে। দুজনেরই মন খারাপ। তাদের দেখা দেখি কুলসুমও এসে তাদের পাশে গিয়ে বসে থাকে। হুট করে কুলসুম স্পর্শকে বলে, আপা, ভাবির একটা কল দেন না, কতদিন হইল হের লগে কথা হয় না। রোজি বেগমও কুলসুমের কথায় সায় দেয়। ফোনটা আরও আগেই কেনা হয়েছে তার। হানিয়া নিজেই চেনা পরিচিত সব নাম্বার স্পর্শের ফোনে সেভ করে দিয়েছিল।
স্পর্শ তার বাবার দিকে তাকালে মিস্টার তালুকদারও মাথা নাড়িয়ে তাদের কথায় সম্মতি দেয়। স্পর্শ তার ফোন দিয়ে হানিয়াকে কল লাগায়, কিন্তু হানিয়া রিসিভ করে না। পরপর আরও কয়েকবার ফোন লাগায়, কিন্তু তাও হানিয়া রিসিভ করে না। তারপর সোনিয়ার নাম্বারে কল লাগায়, সেটাও রিসিভ হয় না। শেষে ইনায়াকে কল লাগায়। দুইবারের সময় ইনায়া রিসিভ করে। অশ্রুসিক্ত কণ্ঠে ইনায়া তাকে সালাম দিলে স্পর্শের কপালে কয়েকটা ভাঁজ পড়ে। সে সালামের জবাব নিয়ে ইনায়াকে বলে, কি হয়েছে তোমার ইনাইয়া? কাঁদছো কেন? আর হানিয়া কি তোমার সাথে আছে? ওকে কতবার কল দিলাম কিন্তু একবারও রিসিভ করলো না। ইনায়া কান থেকে ফোনটার সামনে এনে দেখে স্পর্শের নাম্বার। সে কণ্ঠে কঠোরতা এনে বলে, হানিয়া রিসিভ করার মতো অবস্থাতে নেই, তাই রিসিভ করেনি। আদৌ আর কখনো রিসিভ করতে পারবেই কিনা তাও জানা নেই আমার। কেন? কি হয়েছে ওর? কিছু হয়েছে, শুধুমাত্র জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে বর্তমানে। আপনার ভাইকে কিন্তু অবশ্যই খবরটা দিবেন আপু, আর তার জন্য তো খুশির সংবাদ এটা। হানিয়ার স্বাস্থ্যের কথা শুনে স্পর্শ বিচলিত হয়ে ওঠে। সে অস্থির কণ্ঠে জিজ্ঞাসা করে, খোলাসা করে বলো ইনায়া, হানিয়ার কি হয়েছে? আরও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মানে? সুইসাইড করেছে হানিয়া। বাঁচবে কিনা ডাক্তাররা গ্যারান্টি দিতে পারছে না। হাতের রগ কাটার কারণে প্রচুর ব্লাড লস্ট হয়েছে। আমরা সবাই হন্য হয়ে ওর গ্রুপের ব্লাড খুঁজেছি। কথাটা শুনে স্পর্শর হাত থেকে ফোনটা পড়ে যায়। অন্য সবার মতো সেও বিশ্বাস করতে পারছে না যে হানিয়া এমন একটা কাজ করেছে। অন্যদিকে তার পাশে উপস্থিত বাকি তিনজন তার কথা এবং কাছে অবাক হয়ে যায়। রোজি বেগম তাকে ঝাঁকালে সে ধ্যানে ফিরে। রোজি বেগম স্পর্শকে জিজ্ঞেস করে, কি হয়েছে আনিয়ার? আর ইনায়া কি বললো যে তোর হাত থেকে ফোনটা পড়ে গেল? বল না। স্পর্শ উপস্থিত সকলের মুখের দিকে একবার করে তাকায়। সকলে উদগ্রীব হয়ে আছে হানিয়ার সম্পর্কে জানার জন্য। স্পর্শ তাদের বলে, হানিয়া সুইসাইড করেছে, অবস্থা ভালো না। ডাক্তাররা গ্যারান্টি দিতে পারছে না তার হেলথ সম্পর্কে। সকলে বাকরুদ্ধ হয়ে স্পর্শের কথা শুনে। কেউ কিছু বলার আগে অন্য একটি কাতর কণ্ঠের আর্তনাদ শোনা যায়। কি বললো তুই পুতুল? হানিয়া সুইসাইড করেছে? সকলে ব্যক্তিটির দিকে তাকালে দেখতে পায় উস্কো খুস্কো ঝুল, বিধ্বস্ত মুখ নিয়ে দাঁড়িয়ে আছে জাভিয়ান। প্রশ্ন সেই করেছে। স্পর্শ ভাইয়ের কাছে এগিয়ে এসে বলে, ইনায়া তো তাই বলল। জাভিয়ান মন মস্তিষ্ক কোনোটাই কথাটা নিতে পারে না। হাত পায়ে কাঁপন ধরে টাল সামলাতে না পেরে পরিচিতে নিলে স্পর্শ জাভিয়ানকে ধরে ফেলে। ভাই কি হয়েছে তোর? বাকি সকালেও তার কাছে এসে তাকে ধরে সোফায় বসিয়ে দেয়। কুলসুম এক গ্লাস পানি এনে স্পর্শকে দিলে সেটা স্পর্শ খাইয়ে দেয় জাভিয়ানকে। নিচে থেকে স্পর্শ আর বাকি সকলে জোরে কথা বলার আওয়াজ শুনে মিসেস তালুকদার ও সোহাও তাদের ঘরে ছেড়ে নিচে চলে আসে। মিসেস তালুকদার তাদের জিজ্ঞাসা করে, কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কেন? কেউ তার প্রশ্নের উত্তর দেয় না, বলা ছলে দেওয়ার আগ্রহ পায় না। জাভিয়া নিজেকে সামলে বলে, কোন হসপিটালে আছে হানিয়া? সেটা তো বলনি ইনায়া। মেয়েটা কাঁদছিল, কান্নার কারণে কথাও বলতে পারছিল না। আর কি বলেছে হানিয়া সম্পর্কে? কন্ডিশন ভালো না, ব্লাড লাগবে কয়েক ব্যাগ, কিন্তু হানিয়ার গ্রুপের ব্লাড পাওয়া যাচ্ছে না। রোজি বেগম আর কুলসুম কান্নায় ভেঙে পড়ে। মেয়েটা তাদের ভীষণ প্রিয় ছিল, কাছের মানুষও ছিল। মিস্টার তালুকদারও ধপ করে বসে পড়েন সোফায়। তার বারবার মনে হচ্ছে আজ তার কারণেই হানিয়ার এই অবস্থা। না তিনি হানিয়া জাভিয়ানের বিয়ে প্রস্তাব নিয়ে মির্জা সাহেবের কাছে যেতেন, আর না তাদের বিয়ে হতো। বিয়েটা না হলে এত কিছুও হতো না। কিছুক্ষণ পর স্পর্শ বলে ওঠে, বাবা, আমাদের কি একবার যাওয়া উচিত নয় হানিয়াকে দেখতে? মিস্টার তালুকদার এবার নিজেকে সামলাতে পারেন না। নিজের শরীর সোফায় এলিয়ে দিয়ে চোখে হাত রেখে কান্না করে দেন। কাঁদতে কাঁদতে বলে, কোন মুখে যাব বল তুই? ওই মেয়েটার এই অবসরের জন্য আমিই দায়ী, আমার পরিবারের মানুষগুলো দায়ী। কোন মুখ দিয়ে ওকে দেখতে যাব?
সকলে অবাক হয়ে যায় তার কান্না দেখে। মিসেস তালুকদারও হা হয়ে যান। এত বছরের সংসারে এসে গুটি কয়েকবার স্বামীকে কাঁদতে দেখেছেন। সেই গুটি কয়েকবারের মধ্যে আজ একদিন সামান্য বাহিরে একজন মেয়ের জন্য তার শক্তপোক্ত স্বামীটা এতটা ভেঙে পড়েছেন। হানিয়ার জন্য তার মনে আরও ক্ষোভ তৈরি হলো। সে এগিয়ে এসে স্বামীর পাশে বসে তাকে শান্ত করতে করতে বলে, একটা বাইরের মেয়ের জন্য এতটা ভেঙে পড়লে স্পর্শের বাবা? দেখেন গিয়ে কোনো অকাজ কুকাজ করতে গিয়ে ধরা পড়েছে, তাই লোক লজ্জায় এসব করেছে। ওই মেয়ের তো চরিত্রের এমনিতেও ঠিক নেই। মিস্টার তালুকদার এবার রক্তিম চোখে স্ত্রীর দিকে তাকান, রাগে হিসিয়ে বলে, বাচ্চারা না থাকলো এখানে আমি এত বছরে যেটা না করেছি সেটা করে দিতাম। কষিয়ে তোমায় একটা লাগাতে পারলে আমার বুকের ভেতরে যন্ত্রণা কম হতো। সকলে এবার আরেক দফায় চমকে যায়। উপস্থিত সকলে জানে মিস্টার তালুকদার তার স্ত্রীকে কতটা ভালোবাসেন। সেই ব্যক্তি নাকি ছোটদের সামনে এমন একটা কথা বললেন নিজের স্ত্রীকে। মিসেস তালুকদার এবার নিচেও রেগে গিয়ে বলেন, ওই বাইরের মেয়েটার জন্য আজ আপনি আমায় এই কথাটা বলতে পারলেন স্পর্শের বাবা? হ্যাঁ পারলাম, তুমি এটারই যোগ্য। আর কি বাহিরের মেয়ের বাহিরের লাগিয়ে দিয়েছো? হানিয়া জাভিয়ানের এখনও ডিভোর্স হয়ে যায়নি, আর আমি বেঁচে থাকতেও হবে না। আমি প্রয়োজনে ওকে নিজের আরেক মেয়ে করে নিজের কাছে রেখে দেব, তাও ওকে চিরদিনের জন্য এই বাড়ি থেকে সম্পর্ক চুকাতে দিব না। কি এমন করেছি আমি যার জন্য আপনি আমায় এই কথাটার যোগ্য মনে করলেন? তুমি কি মনে করেছো আমি কিছু না জেনেই এমন চোটপাট করছি? ভুলে গেলে আমার ফোন দিয়ে কিন্তু তুমি কথা বলেছো হানিয়ার বাবার সাথে। মিসেস তালুকদার মুখ পেয়ে এবার চুপসে যায়, চোরের মতো এদিক ওদিক তাকাতে থাকে। স্পর্শ বাবার কাছে এসে বলে, কি বলছো তুমি এসব বাবা? মা কি কথা বলেছে আঙ্কেলের সাথে? কাল আমি ফোন বাসায় রেখেই আসরের নামাজ পড়তে মসজিদে গিয়েছিলাম। একেবারে মাগরিবের নামাজ পড়েই বাসায় ফিরি। এসে দেখি তোর মা বেশ হাসি খুশি মুখ করে বসে আছে। তখনই আমার একটু সন্দেহ হয়। রাতে একজনকে কল দেওয়ার জন্য ফোন নিয়ে কল লিস্ট হানিয়ার বাবার নম্বর দেখে চমকে যাই। দেখি 15 মিনিট কথা বলা হয়েছে আর সাথে, কিন্তু হানিয়াও বাড়ি যাওয়ার পর একদিনও তাদের সাথে আমার কথা হয়নি। কি কথা হয়েছে আমার জানার জন্য রেকর্ডার অন করলে যা শুনি তা আমি নিজের মুখেও উচ্চারণ করতে পারবো না। ফতুয়ার পকেট থেকে নিচের ফোন বের করে রেকর্ডার চালু করে সেন্টার টেবিলের উপর ফোনটা রেখে বলে, নে তোরাই শুনে নে। কথাটা বলে মিস্টার তালুকদার রেকর্ডার অন করে দেয়। সকলে শুনতে পায় মিসেস তালুকদারের বলা জঘন্য কাজটার কথা। সে হানিয়ার বাবাকে এমন কোনো খারাপ কথা নেই যা বলেনি, বেশিরভাগই মিথ্যা কথা। হানিয়াকে খারাপ চরিত্রের মেয়েও বলেছেন। তাদের শিক্ষা, যোগ্যতা, স্ট্যাটাস সব নিয়ে বিশ্রীভাবে বলেছেন। লাস্টে বলেছেন, এমন মেয়ে আমার ঘরে থাকলে আমি ওকে সহ নিজেও দড়ি কলসি গলায় বেঁধে নদীতে ঝাঁপ দিতাম।